আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বিয়ন্ড বর্ডার স্পোর্টস প্রেজেন্স দ্য অ্যানালিস্ট অ্যাঙ্গেল পাওয়ার্ড বাই রাইভিটল বিডি। গত সপ্তাহের ক্রিকেটের যত খেলাধুলা সেটার অ্যানালাইসিস করার জন্য আজকের এই অনুষ্ঠান। স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি সার্টিফাইড পারফরমেন্স অ্যানালিস্ট আমির একজন প্রতীক ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের ঈদ কেমন কেটেছে? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো ছিলাম। আমরা শুরু করছি বাংলাদেশ এবং নিউজিল্যান্ড সিরিজ দিয়ে, যেখানে নিউজিল্যান্ড তাদের স্কোয়াড দুইটা টি20 এবং ওয়ানডে দুইটা ফরম্যাটের জন্য কিন্তু তারা স্কোয়াড ঘোষণা করেছে। আমি যা জানতে চাও যে আমার খুব এক্সপেকটেশন ছিল যে একটা ভালো কম্পিটিটিভ টিম পাঠাবে, যেটা আসলে বাংলাদেশের জন্য কিন্তু একটা ভালো পরীক্ষা হতে পারতো যে বাংলাদেশ কতটা কম্প্যাক্ট এই দুইটা সেক্টরে। আপনার কাছে কি মনে হয়েছে যে টিমটা পাঠাচ্ছে? না, ইট ওয়াজ এক্সপেক্টেড, যেহেতু আইপিএল ওই সময় চলবে। জি, তো কিছু কি প্লেয়ার্স মিসিং থাকবে নিউজিল্যান্ডের, এবং তারা কিন্তু মোটামুটি এইভাবে তাদের লাস্ট হোম সিরিজ যেটা সাউথ আফ্রিকার বিরুদ্ধে সেখানেও পার্টিসিপেট করেছে। সিরিজটা তারা জয় করতে পারেনি, বাট কিছু ভালো পারফরমেন্স ছিল এই সাইড লাইন থেকে যারা আসলে স্কোয়াড ইনক্লুডেড ছিলেন। তো সেই অর্থে আমার কাছে খুব আনএক্সপেক্টেড মনে হয়নি। এবং রিসেন্ট টাইমে আমরা দেখেছি যে বাংলাদেশ ট্যুর করতে আসলে বেশ কিছু টিম আসলে তাদের ফুল স্ট্রেংথ স্কোয়াডটা পাঠাচ্ছে না, আর যেখানে আপনার আইপিএল থাকছে সেখানে আসলে কিছু কি প্লেয়ার আসবে না এটা অবধারিতভাবে বলা যায়। তবে একটা নিউজিল্যান্ডের জন্য পজিটিভ সাইড কি, যে লাস্ট নিউজিল্যান্ডের সাথে বাংলাদেশ এইচপির যে সিরিজটা ছিল বাংলাদেশে, এই স্কোয়াডের যারা নতুন মুখ মোস্ট অফ দ্য প্লেয়ার্স কিন্তু আসলে সিরিজটা খেলেছে, বাংলাদেশ ঘুরে গিয়েছে। সো কন্ডিশন সম্পর্কে কিন্তু তাদের আসলে ভালো ধারণা রয়েছে। আপনি ফক্সক্রাফটের কথা বলেন, জেডেন লেনক্সের কথা বলেন, লেফট আর্ম অর্থোডক্স বোলার, বা ডেন ক্লিভারের কথা বলেন, টপ অর্ডার ব্যাটার। সো তারা কিন্তু সবাই লাস্ট সিরিজটাতে ছিলেন এবং মোটামুটি বেশ ভালো পারফর্ম করেছেন। মোহাম্মদ আব্বাসের কথা বলতে পারি, ব্যাটিং অলরাউন্ডার। তো যদিও মনে হচ্ছে যে বেশ কিছু আনকরা মুখ রয়েছে, কিন্তু আপনি যখন দেখবেন যে মাঠে খেলা গড়াবে, এই টিমটাই কিন্তু বাংলাদেশকে বেশ ফাইট দিতে সক্ষম। আমরাও চাই খেলাটা কম্পিটিটিভ হোক এবং বাংলাদেশ জিতুক দিন শেষে। আমরা একটু আপনার সঙ্গে আলোচনা করতে চাই ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য লিডিং দুইটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট চলছে, আইপিএল এবং পিএসএল। আমরা পিএসএল দিয়ে শুরু করতে চাই, কারণ যেহেতু বাংলাদেশ 6 জন কি প্লেয়ার তারা এই পিএসএল এ তিনটা টিমের সাথে সংযুক্ত এবং তারা খেলছেন। এবং যদি বলি যে তাদের পারফরমেন্সে কিন্তু বেশ ভালো, কম্পারেবলি যদি বলি, আমাদের যে তিনজন মানে প্লেয়ার একটা সঙ্গেই খেলছেন একটা টিমে, এবং রিশাদ খেলছেন একটা টিমে, আরেকটাতে মুস্তাফিজ এবং ইমন। ওভারঅল পিএসএল সম্পর্কে যদি আপনার কাছে জানতে চাই, কেমন দেখছেন পিএসএল? টুর্নামেন্টটা কেবলই স্টার্ট হয়েছে, তবে সত্যি কথা বলতে গেলে ইরান ইউএস ইসরায়েল যুদ্ধের জন্য পিএসএল এর সৌন্দর্য কিন্তু অনেকটাই হারিয়ে গেছে। দর্শক শূন্য মাঠে খেলাটা আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং এবার কিন্তু পিএসএল 6টা ভেন্যুতে হওয়ার কথা ছিল, সেখানে লাস্টে মাত্র 2টো ভেন্যুতে ইনিশিয়াল ফেজের ম্যাচগুলো আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সো এটাও কিন্তু সৌন্দর্য অনেকটাই ম্লান করে দিচ্ছে, যেটা আমার কাছে মনে হচ্ছে। কজ আপনার ভেন্যু সংখ্যা যত বাড়বে, টিমগুলোর আসলে সাপোর্ট কিন্তু বিভিন্ন ভেন্যুতে বিভিন্ন রকম থাকে। আপনি এখন করাচি আর লাহোরে সবগুলো খেলা আয়োজন করছেন, সেখানে আপনার রাওয়ালপিন্ডি বলি, ইসলামাবাদ বলি, বা মুলতানের কথা বলি, পেশোয়ারের কথা বলি, তাদের দর্শকরা তো আসলে সাপোর্ট নেই, বাট তারপরেও একটা কিন্তু অন্যরকম টান থাকে যখন ওই মাঠগুলোতে স্পেসিফিকলি খেলা হয়। মুলতানে খেলা হতে পারছে না, আপনি যদি রাওয়ালপিন্ডিতে খেলা হতো, সেখানে ইসলামাবাদ এবং রাওয়ালপিন্ডি দুটো টিমেরই একটা আকর্ষণ থাকতো, দর্শকদের একটা বিষয় থাকতো। সো সবকিছু মিলে এগুলো কিছু নেগেটিভ সাইড পিএসএল এর। তবে যদি কিছু পজিটিভের কথা বলি, টিম সংখ্যা বেড়েছে পিএসএল এ। আমরা এর আগে কখনো এক আসরে 8টা টিম অংশগ্রহণ করতে দেখিনি, এবার কিন্তু পিএসএল এর নতুন কিছু টিম ইন্ট্রোডিউসড হয়েছেন। হায়দ্রাবাদ কিংসম্যানের কথা বলতে পারি আমরা, রাওয়ালপিন্ডির কথা বলতে পারি। সো এই দুটো টিমের ইনক্লুশন আমার মনে হয় যে পাকিস্তানের নতুন ট্যালেন্ট খুঁজে বের করার ক্ষেত্রে কিছুটা হেল্পফুল হবে। কজ টিম সংখ্যা যত বাড়বে, প্লেয়ারদের অপরচুনিটি পাওয়ার প্রবাবিলিটিটা তত বাড়বে, প্লেয়ার সংখ্যা বাড়বে। এই জায়গা থেকে আমার মনে হয় পিএসএল এর এটা একটা পজিটিভ দিক। আমরা যদি পয়েন্ট টেবিলের কথা বলি, করাচি কিংস পয়েন্ট টেবিলের শীর্ষে, এছাড়া লাহোর কালান্দার্স পয়েন্ট টেবিলের সেকেন্ড পজিশনে আছেন। পেশোয়ার জালমির একটা ম্যাচে তারা জয়লাভ করেছেন, এবং সেখানে কিন্তু আমরা দেখেছি শরীফুল ওপেনিং স্পেলে বল করেছেন। তানজিদ তামিম নাহিদ এখনো ম্যাচ পাননি। এছাড়া যদি বলি রাওয়ালপিন্ডিতে তিশাত খেলছেন, উনিও কিন্তু ভালো, যদিও ম্যাচটা তারা হেরেছে।
তো ওভারঅল যদি বলি যে আপনি এই পিএসএল এ বাংলাদেশের যে প্লেয়ারগুলো খেলছেন তাদের ব্যাপারে কতটুকু আপনি এক্সপেক্ট করেন, তাদের কাছ থেকে আপনি কি আশা করছেন? এছাড়া পিএসএল থেকে বাংলাদেশের যে প্লেয়াররা যাচ্ছে তাদের কতটুকু নিজেদেরকে ঝালিয়ে নেওয়ার একটা সুযোগ থাকছে? এখানে সবচেয়ে বড় কনসার্নের জায়গা আমার কাছে মনে হচ্ছে নাহিদ রানা, বিকজ নাহিদ রানা কিন্তু বেশ ইনজুরি প্রোন। তো পিএসএল এ আসলে তার ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা প্রপারলি হওয়া খুব ইম্পর্টেন্ট। আমি চাইবো না যে নাহিদ রানা খুব বেশি ম্যাচে সুযোগ পাক, মানে বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে। সো নাহিদ রানা যে কয়টা ম্যাচ খেলুক, যেহেতু বড় একটা টুর্নামেন্ট অবশ্যই উনি সুযোগ পাবেন, তবে অন অ্যান্ড অফ করে যদি নাহিদ রানাকে খেলানো হয় আমার মনে হয় সেটা তার জন্য বেটার। শরীফুল ইসলামের কিছু ম্যাচ টাইম দরকার, তার জন্য পিএসএলটা একটা আদর্শ মঞ্চ। কজ ন্যাশনাল টিমে আমাদের যে পেসারদের বাঞ্চ, সেখানে কিন্তু শরীফুল ইসলাম মেইন 11-এ ম্যাচ পান না। তো পিএসএল এ বেশ কিছু ম্যাচ পেলে আসলে এটা তার জন্য নিজেকে প্রস্তুত রাখার একটা জায়গা হবে। তানজিদ হাসান তামিমকে আমি আসলে প্রথম ম্যাচে এক্সপেক্ট করছিলাম, কজ উনি দুর্দান্ত ফর্ম নিয়ে আসলে পিএসএল এ ঢুকেছেন। তো আশা করি যে সামনে উনি ম্যাচ পাবেন, গেম টাইম পাবেন। পারভেজ হোসেন ইমন কিছুটা ডিসঅ্যাপয়েন্ট করেছেন, কজ দুটো ম্যাচে কিন্তু ওইভাবে শুরু করেও কিন্তু ক্যারি করতে পারেননি। লাস্ট বিপিএল এ কিন্তু উনি সিলেটের হয়ে ইনিশিয়াল ফেজে মিডল অর্ডারে ব্যাট করেছেন এবং বেশ ভালো করেছেন। তো আমার মনে হয় ওই জায়গা থেকেই তাকে এই মিডল অর্ডারে খেলানোর সিদ্ধান্ত। 4 নাম্বার পজিশনে তো যেহেতু এটা ফ্র্যাঞ্চাইজি লিগ এবং বিং আ ফরেন ক্রিকেটার, এখানে তো পারভেজ হোসেন ইমন ফরেন ক্রিকেটার, সো বিদেশি খেলোয়াড়দের একটা কোটা থাকে। তো আপনি প্রথম দুটো ম্যাচ সুযোগ পেয়ে আসলে হাতছাড়া করেছেন, এরকম আর একটা দুটো ম্যাচ হলে আসলে আপনার মেইন 11-এ জায়গা পাওয়াটা মুশকিল হয়ে যাবে, বা এই দুটো ম্যাচের ভিত্তিতে হয়তো পারভেজ হোসেন ইমনকে জায়গা হারাতে হতে পারে। তো আসলে দেখা যাক যে সামনে কি হয়। আর মোস্তাফিজুর রহমান তো অলওয়েজ উনি লাস্ট 1-1.5 বছর ধরে যেখানে যাচ্ছেন সেখানেই পারফর্ম করছেন এবং সেই ধারা তো বজায় রেখেছেন। দেখলাম পুরো পিসিএল এর উপরে যদি আপনি বলি যে সেক্ষেত্রে আপনার এক্সপেকটেশন কি রিগার্ডিং কোন কোন টিম পরের রাউন্ডে প্রসিড করবে? লাহোর কালান্দার্সকে এবারও বেশ শক্তিশালী মনে হচ্ছে আমার। তাদের পেস বোলিং ইউনিটটা খুবই দুর্দান্ত। শাহিন আফ্রিদি রয়েছেন, হারিস রফ রয়েছেন, মোস্তাফিজুর রহমান রয়েছেন, ওবায়দ শাহ রয়েছেন। তো আমার মনে হয় যে লাহোর কালান্দার্সের ব্যাটিংও বলি, যদি ফাকার জামান রয়েছেন, সেখানে আসিফ আলী রয়েছেন, পারভেজ হোসেন ইমন রয়েছেন, তো একটা অলরাউন্ডার সাইড। সিকান্দার রাজা অলরাউন্ডার হিসেবে খেলছেন, দুর্দান্ত ব্যাটিং করছেন। তো লাহোর কালান্দার্স শিওরলি আমার মনে হচ্ছে যে প্লে অফে যাচ্ছে। এখন বাদ বাকি টিমগুলোর কথা বলতে গেলে হায়দ্রাবাদ কিংসম্যানকে আমার মনে হচ্ছে যে তাদের জন্য টুর্নামেন্টটা কঠিন হতে পারে, কজ আপনি যদি ব্যাটারদের কথা বলেন, কিছু রিসোর্স রয়েছে ভালো। মার্নাস লাবুসেন উনি ক্যাপ্টেন্সি করছেন, হি ইজ এ কোয়ালিটি ক্রিকেটার। আপনার সাইম আইব রয়েছেন, উসমান খান রয়েছেন, বেশ কিছু ভালো ক্রিকেটার রয়েছে, ক্লিক করছে বাট ওইভাবে আসলে ক্লিক করছে না। এবং টুর্নামেন্টের যেহেতু টিমটা নতুন, আমার মনে হয় তাদের জন্য একটু টাফ টাইম হতে পারে। নতুন যে টিমটা রয়েছে রাওয়ালপিন্ডি, আমার মনে হয় তারা হয়তো একটা চমক দেখাতে পারে, কজ প্রথম ম্যাচ হারলেও তাদের টিমে কিন্তু বেশ কিছু কোয়ালিটি ক্রিকেটার রয়েছে। ড্যারিল মিচেল রয়েছেন, মোহাম্মদ রিজওয়ান রয়েছেন, লোকাল স্টারের মধ্যে ইয়াসির আলী রয়েছেন, আমাদের বাংলাদেশের রিশাদ হোসেন রয়েছে। সো আমার মনে হয় এই টিমটা, মোহাম্মদ আমির রয়েছে, তো এই টিমটা হয়তো প্লে অফে যেতে পারে। মুলতান সুলতানস টিমটা দুর্দান্ত। এটা বলতে পারি যে একটা অজি ক্রিকেটারদের সেটআপ মুলতান সুলতানসের মধ্যে। স্টিভ স্মিথ রয়েছেন, অ্যাস্টন টার্নার রয়েছেন, সাহেবজাদা ফারহান এবার ইসলামাবাদ ইউনাইটেড থেকে মুলতান সুলতানসে এসেছেন, এবং হচ্ছে আরাফাত মিনহাস, মানে নিউ সেন্সেশন পাকিস্তান ক্রিকেটে সেও রয়েছে। তো মুলতান সুলতানসও হয়তো প্লে অফে যেতে পারে। এর পাশাপাশি আমার মনে হচ্ছে করাচি কিংস, তারাও আসলে ফর্মে রয়েছে। সো এই চারটা টিম আমার কাছে মনে হচ্ছে ইনিশিয়াল ফেজের খেলা দেখে তারা হয়তো প্লে অফে যেতে পারে। আমরা আশা করি ভালোভাবেই বাংলাদেশি ক্রিকেটাররা পারফর্ম করুক এবং পিএসএলটা আরো মানে দর্শক জনপ্রিয়তা পাক। আমরা একটু আপনার কাছে জানতে চাই, আইপিএল শুরু হয়েছে, এখনো পর্যন্ত প্রত্যেকটা দল কিন্তু ম্যাচ পায়নি। আমরা দেখলাম মাত্র 3টা দিনের খেলা আমরা দেখেছি, এবং যেখানে যদি বলি ফার্স্ট ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ কিন্তু আসলে রয়্যাল চ্যালেঞ্জার্সের কাছে 200 রান স্কোর করেও হারতে দেখেছি। এছাড়া কলকাতা নাইট রাইডার্সকে আমরা দেখেছি হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হারতে। মানে 200 স্কোর করেও যে আমি নিজের সেফ সাইডে রাখতে পারছি না, আইপিএল সেটা খুব চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে। এবং এত বড় স্কোর করার পরে আসলে কোনো টিমই কিন্তু সেফ না। আবার গতকালকে কিন্তু আমরা দেখেছি লো স্কোরিং ম্যাচে চেন্নাইয়ের মতো টিমকে 100 হচ্ছিল না, এরকম একটা অবস্থা, কোনো মতে জোড়াতালি দিয়ে 120+ একটা স্কোর করা, এবং সেটাও কিন্তু খুব ইজিলি রাজস্থান রয়্যালস জিতে নিয়েছে। তো ওভারঅল আপনার কাছে আইপিএল নিয়ে কি এক্সপেকটেশন, কিংবা আইপিএলটা কেমন দেখছেন? দেখেন, আইপিএল তো আসলে পৃথিবীর সবচেয়ে বড় ক্রিকেটারদের মানে মিলন মেলা আমরা যদি বলতে পারি, এবং
সত্যি কথা বলতে গেলে ইনফর্ম ক্রিকেটারদের মানে একটা মিলন মেলা। কজ আপনি আইপিএল এর সাথে পিএসএল যদি কম্পেয়ার করে থাকেন, নিলামে যারা আসলে আইপিএল এর সুযোগ পাননি বিদেশি ক্রিকেটার তারাই আসলে পিএসএল এ গিয়েছে। তো আপনি দেখেন গতবার ড্যারিল মিচেল সিএসকে তে খেলেছেন, এবার উনি আইপিএল এর সুযোগ পাননি, উনি রাওয়ালপিন্ডিতে খেলছেন। অ্যাডাম জাম্পা গতবার আইপিএল খেলেছেন, এবার উনি পিএসএল এ কারাচির হয়ে খেলছেন। সো বোঝা যাচ্ছে যে দুটো টুর্নামেন্টের ডিফারেন্সটা কোথায়। এখন যদি আসি প্রথম দুটো ম্যাচ যেটা খুবই হাই স্কোরিং ছিল, আপনি বলছিলেন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে যে 200 রান সেফ না। আবার আপনি যদি অন্যভাবে একটু ভাবার চেষ্টা করেন তাহলে আপনার এটাও চোখে আঙ্গুল দিয়ে আসলে দেখানো হয়েছে যে দুটো টিমের বোলিং অ্যাটাকটা খুবই দুর্বল। এবং এই আসরে আপনি সানরাইজার্সের কথা বলেন বা কেকেআরের কথা বলেন, তাদের জন্য পরের রাউন্ডে প্রসিড করা খুবই মুশকিল। কেকেআরের ক্ষেত্রে আমার মনে হয় মোস্তাফিজুর রহমান যোগ না দেওয়াটা তাদের জন্য অনেক মানে বোলিং শক্তিকে মুজারাবানি এবং মুস্তাফিজের কম্পারিজনটা এখন মানে অন্তত বোঝা যায়। এবং আমি দেখেন আমরা যখন যে ওয়ার্ল্ড কাপ অ্যানালাইসিস করেছি তখন কিন্তু বলেছি যে ফ্ল্যাট উইকেটে ব্লেজিং মুজারাবানি ইজ নট অ্যাজ ইফেক্টিভ। আপনি যদি কম্পেয়ার করেন শ্রীলঙ্কাতে যখন সাপোর্ট পেলে শ্রীলঙ্কাতে যখন খেলা হয়েছে স্লো নেচার ছিল, সেখানে মুজারাবানি কিন্তু বেশ ভালো করেছিলেন। তো পেস বোলিং অ্যাটাকটা আমার মনে হয় সানরাইজার্স এবং কেকেআর দুটো টিমেরই খুবই দুর্বল এবং এটা তাদেরকে পুরাটা আসলে ভোগাবে। পক্ষান্তরে আপনি যদি রাজস্থানের দিকে তাকান, তাদের পেস ব্যাটারিটা কিন্তু বেশ স্ট্রং। আপনার নান্দ্রে বার্গার রয়েছেন, জফরা আর্চার রয়েছেন, সন্দীপ শর্মা রয়েছেন, সো তাদের পেস বোলিং অ্যাটাকটা বেশ ভালো। আপনি যদি আরসিবির দিকে তাকান, সেখানে জশ হ্যাজেলউড রয়েছেন, ভুবনেশ্বর কুমার রয়েছেন, জ্যাকব ডাফি রয়েছেন, সো তাদের কালেকশনটাও বেশ ভালো। রোমেরো শেফার্ড রয়েছেন অ্যাডিশনাল ফাস্ট বোলার হিসেবে। লখনৌ সুপার জায়ান্টস এবার তাদের বোলিং অ্যাটাকটা আমার কাছে খুব ভালো মনে হচ্ছে। আপনি যদি গত আসর দেখেন, সেখানে লোকাল কোয়ালিটি বোলারসদের সংখ্যা খুব কম ছিল। সো তাদের যেটা হয়েছে যে ফরেনার্সদের যে কোটা, সেটা ব্যাটসম্যান কয়জন খেলাবে, বোলার কয়জন খেলাবে, এটা করতে যে তাদের টিম ব্যালেন্সটা হ্যাম্পার্ড হয়েছে। বাট এবার আপনি লখনৌ সুপার জায়ান্টসের দিকে যদি তাকান, মোহাম্মদ শামি রয়েছেন, আবেশ খান রয়েছেন, দুজন দুর্দান্ত বোলার, সাথে রয়েছেন মায়াঙ্ক যাদব, তিনজন কোয়ালিটি লোকাল ফাস্ট বোলার রয়েছে। সো লখনৌ সুপার জায়ান্টসের পেস বোলিং ইউনিটটা কিন্তু আমার খুব ভালো মনে হচ্ছে। পাশাপাশি ওয়ানিন্দু হাসারাঙ্গা রয়েছেন স্পিনার হিসেবে এবং তাদের মিস্ট্রি স্পিনার দিগ্বেশ রাটি উনিও রয়েছেন লখনৌ সুপার জায়ান্টসে। এবং ইয়াং সেন্সেশন আর্শিন কুলকার্নি, উনি কিন্তু আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে খুব ভালো করেছেন, ফাস্ট বোলিং অলরাউন্ডার, সব দিক থেকে ব্যালেন্সড। এর পাশাপাশি আমরা যদি দেখি পুরান রয়েছেন, পান্থ রয়েছেন, এডিন মার্করাম রয়েছেন, ব্যাটিং লাইনআপ অবভিয়াসলি মিচেল মার্শ রয়েছেন। সো এবার আমার কাছে মনে হচ্ছে যে লখনৌ সুপার জায়ান্টস বিগত আসরগুলোতে খুব ভালো না করলেও এইবার তারা ডার্ক হর্স হতে যাচ্ছে টুর্নামেন্টের জন্য। আমরা গতকালকে আমি আসলে যদি বলি, আমি অকশন দেখিনি। গতকালকে খেলা দেখতে যেয়ে যখন আমি জাদেজাকে আমি জার্সি চেঞ্জে তখন দেখলাম, আমার কাছে মানে থাকে না যে আমরা সবসময় কিন্তু একটা ফেসের সাথে একটা ড্রেস কিন্তু ম্যাচ করে দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যায় যে এই ড্রেসটা এনার জন্যই। যেমন মহেন্দ্র সিং ধোনিকে আমরা সবসময় দেখে এসেছি যে ওই ইয়েলো জার্সিতেই তার স্যুট করে, তাকে যদি অন্য জার্সি পরান আমাদের কাছে কিন্তু মনে হবে যে ফটোশপ করে গলা লাগানো টাইপের। কালকে ফার্স্ট লুকে আমার কাছে এরকমই মনে হচ্ছিল যে এটা আসলেই কি ফান করা, এআই দিয়ে জেনারেট করা, কিন্তু পরবর্তীতে আমি স্কোর কার্ডে দেখলাম যে আসলেই অকশনে তাকে নেওয়া হয়েছে এবং তাকেও কিন্তু খেলার মিড ব্রেকে কিন্তু কোশ্চেন করা হচ্ছিল যে আপনার কাছে কেমন লাগতেছে। তো বলছে যে অনেকদিন ইয়েলো ড্রেস পরে আমার ভালো লাগছে, আমার কাছে মনে হয় যে আমার এই পিঙ্ক কালারটাও স্যুট করে। উনিও খুব জলি মাইন্ডে জিনিসটা নিলেন। তো আপনার কাছে রাজস্থান রয়্যালসের যে স্কোরটা দেখলেন, সেখানে আপনার কাছে কি মনে হয় জাদেজা চেন্নাই থেকে আসার পরে চেন্নাই কি দুর্বল হয়ে গেল নাকি রাজস্থান একটু বেটার টিম নিয়েছে এবার? অবশ্যই রাজস্থান রয়্যালস কিছুটা সুবিধা পাবে এবং রবীন্দ্র জাদেজা কিন্তু প্রথম আসর আইপিএল রাজস্থানের হয়ে খেলেছেন। শেন ওয়ার্নের নেতৃত্বাধীন একদম মানে সবচেয়ে লো বাজেটের টিম ছিল রাজস্থান সেই সময়। তো রবীন্দ্র জাদেজা, ইউসুফ পাঠান, গ্র্যাম স্মিথ, ইউনুস খান এরকম ক্রিকেটাররা তখন রাজস্থানে ছিল এবং তারা কিন্তু সিএসকে কে হারিয়ে শিরোপা জেতে। তো সত্যি কথা বলতে গেলে রবীন্দ্র জাদেজার জন্য আসলে ঘরে ফেরাও আমরা বলতে পারি, কজ আইপিএল শুরুটাই তার রাজস্থানের হয়ে। তো অবশ্যই গেইন রাজস্থানের এবং এখানে কিন্তু আরেকটা ট্রানজিশন রয়েছে। সঞ্জু স্যামসন অনেকদিন ধরে আমরা তাকে রাজস্থানের ক্যাপ্টেন্সি করেছেন, উনি কিন্তু আবার সিএসকে তে গিয়েছেন। সো এটাই আসলে ফ্র্যাঞ্চাইজি লিগের সৌন্দর্য কিন্তু বলতে পারি যে 2-3 বছর আনতে কিছু প্লেয়ারদের। গতকালকের খেলায় আমার কেন জানি সিএসকে টিমটাকে বেশ অগোছালো মনে হয়েছে আমার কাছে। নট অনলি 120 তে তারা মানে কুইট করেছে কিংবা মানে এত কম স্কোর করেছে তার জন্য না, আমার কাছে টিমটাকে মনে হয়েছে যে একটু টাইম লাগবে তাদের সেট হইতে। হয়তো বা কজ আপনার লাস্ট আসরটা সিএসকে খুবই
মানে বাজে কেটেছে। ওই ফর্ম হয়তো এখনো এখন পর্যন্ত ভুলতে হচ্ছে পারিনি। বিষয়টা কেমন, বিগার ফিউচারের কথা চিন্তা করলে কিন্তু সিএসকে ইনিশিয়েটিভটা ভালো। আপনি দেখবেন যে এই টিমে বেশ কিছু ইয়াংস্টার রয়েছে। আয়ুষ মাত্রে ওয়ার্ল্ড কাপ উইনিং আন্ডার-19 ক্যাপ্টেন, উনি রয়েছেন। উর্ভিল প্যাটেল রয়েছেন, দুর্দান্ত ক্রিকেটার, যদিও গতকাল কোনো সুযোগ পাননি। সরফরাজ খান রয়েছেন। তো এই টাইপের ক্রিকেটারদের যখন আপনি প্রমোট করবেন, আপনাকে কিন্তু এই ধরনের রিস্ক নিতে হবে। দেখেন প্রথম ম্যাচে উইকেটে পেসারদের জন্য সহায়তা ছিল, এবং আপনি আয়ুষ মাত্রের কথা বলেন, উর্ভিল প্যাটেলের কথা বলেন, সরফরাজ খানের কথা বলেন, তারা সবাই কিন্তু একটু মেরে খেলতে অভ্যস্ত। এই জন্য আসলে শুরু করে তারা ক্যারি করতে পারেনি। হ্যাঁ, ডিওয়াল ব্রিভিস উনি ইনজুড রয়েছেন, তো উনি আসলে ইনক্লুডেড হলে টিমটা আরেকটু বোলস্টার্ড হবে। বাট গতবারের চেয়ে আমার মনে হয় সিএসকে তারা একটা বেটার মুভ নিয়েছে। আপনি সবসময় দেখবেন যে সিএসকে একটু বুড়ো খেলোয়াড়, বয়স্ক খেলোয়াড়দের নিয়ে স্কোয়াড সাজাতে অভ্যস্ত, তারা কিন্তু ওই জায়গাটা থেকে বের হয়ে এসেছে এবং ইয়াংস্টারদেরকে সুযোগ দিচ্ছে। আপনি এই যে এই কয়েকজন ইয়াংস্টার মিচেল রয়েছেন, স্যান্টার তো অনেক দিন ধরে খেলেছেন, হ্যাঁ। তারপরে ড্যারেল মিচেল খেলেছেন, ধোনি খেলেছিলেন অনেক দিন ধরে। ধোনি মনে হয় আবার ব্যাক করছেন, হ্যাঁ, ইনজুরি রয়েছেন, হয়তো তাকে দেখা যাবে। জাদেজা চলে গেছেন রাজস্থান রয়্যালসে। সো একটা সময় আশ্বিনকে আমরা দেখছি। হ্যাঁ, তো টিমটাতে আসলে অনেক ইয়াংস্টার রয়েছেন এবং তাদের ফিউচারটা কিন্তু অনেক উজ্জ্বল, সত্যি কথা বলতে গেলে প্রত্যেকে প্রতিভাবান ক্রিকেটার। তো আমার মনে হয় আসলে তারা যখন একটু এই প্রেসারটার সাথে, রবীন্দ্র কিন্তু সিএসকে তে আছেন, উনি কলকাতায় আছেন। সো সবকিছু মিলে আমার মনে হচ্ছে যে 2-3টা ম্যাচ গেলে, এগুলো তো আসলে অনেক বড় মঞ্চ, মানে ফ্র্যাঞ্চাইজি লিগ হলে কি হবে, একদম ইন্টারন্যাশনাল ক্রিকেট অ্যাটমসফিয়ারে খেলাটা হচ্ছে। সো আমার মনে হয় ইয়াংস্টাররা 2-3টা ম্যাচ গেলে এই পরিবেশের সাথে নিজেদেরকে অ্যাকাস্টম করলে সিএসকে টুর্নামেন্টে ভালোই করবে। আপনার কাছে যদিও যদি বলি যে মাত্র শুরু হচ্ছে, আপনার কাছে শুনছিলাম যে কোন টিম কতটা ব্যালেন্স, আপনার কাছে সুপার ফোরের কথা যদি বলি কিংবা প্লে অফের কথা বলি, একদম শুরুতে বলাটা খুব মুশকিল আসলে। এবং আইপিএল এ টিম অ্যানালাইসিসের মধ্যে আপনার কাছে সংখ্যা 10টা, টিম অ্যানালাইসিসের ঊর্ধ্বেও কিছু ফ্যাক্টরও কাজ করে। দেখেন মুম্বাই ইন্ডিয়ান্স বেশ কয়েক বছর ধরে খুব ভালো করছে না, তো এবার তারা কিন্তু 14 আসর পরে তারা তাদের আসরের প্রথম ম্যাচ জিতলো। সো আমার মনে হচ্ছে যে মুম্বাই ইন্ডিয়ান্স এবার হয়তো প্লে অফে যাবে। পাঞ্জাব কিংস গতবার তারা ফাইনাল খেলেছে, এবারও তাদের স্কোয়াড কিন্তু মোরাললেস সেম, একদম একই নিউক্লিয়াসটা রয়েছে। তো এটা থাকলে হয় কি যে আপনি খুব শুরু থেকে পারফর্ম হয়তো করতে পারবেন, কজ যে কম্বিনেশন ছিল মোটামুটি ওটা নিয়েই তারা হয়তো খেলতে নামবে। সো পাঞ্জাব কিংসও আমার ফেভারিটদের তালিকায় থাকছে। লখনৌ সুপার জায়ান্টসকে আমি এবার খুব হাইলি রেট করছি, কজ আপনি দেখেন যে তাদের বোলিং ইউনিট বলেন, ব্যাটিং ইউনিট বলেন, দুটাই খুবই ভারসাম্যপূর্ণ। এবং ফোর্থ টিম, এটাতে আমার মনে হয় আপনার একটা শুট আউটের মতো হতে পারে। এখানে সিএসকে হয়তো তাদের একটা সুযোগ থাকতে পারে, আরসিবি তাদের সুযোগ থাকতে পারে। তবে এবারকার আসরে সানরাইজার্স এবং কেকেআর তাদের আশাটা আমি খুবই কম দেখছি। রাজস্থান রয়্যালসেরও ভালো সুযোগ রয়েছে প্লে অফে যাওয়ার। ওকে, ধন্যবাদ প্রতীক ভাই। আমরা এই সপ্তাহের খেলাধুলার ডিসকাশন আপনার সঙ্গে করছিলাম। আসলে ফ্রাঞ্চাইজি লিগ যখন হয় তখন কিন্তু আসলে ঘুরে ফিরে মানে এই 2-3টা ফ্রাঞ্চাইজি লিগের উপরেই থাকে। যদি এর বাইরে কিছু বলি, বাংলাদেশের সিরিজটা হচ্ছে একদম আনকমন। ধন্যবাদ প্রতীক ভাই। আমরা দর্শক এতক্ষণ শুনছিলাম এই সপ্তাহের খেলাধুলার সবকিছুর অ্যানালাইসিস, এবং যেখানে আমরা পিএসএল এবং আইপিএল নিয়ে আলোচনা করলাম, এবং বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের সিরিজ যেটা সামনে শুরু হতে যাচ্ছে সেটা নিয়ে আলোচনা করলাম। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, এবং বাংলাদেশ এবং নিউজিল্যান্ড সিরিজের অ্যানালাইসিস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।